আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের ৩য় পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। হঠাৎ কারেন্ট চলে গেল। পরিবেশটা পুরো অন্ধকার। সামান্য চোখ সয়ে যেতে আফরিন উঠতে যাবে। এমন সময় অন্ধকারে আমার সাথে ধাক্কা খায়। আমি ওর কাঁধে হাত রেখে কিছু বলতে যাব। তার আগেই সে আমাকে চোর মনে করে হাতে থাকা বই দিয়ে মারতে শুরু করে। আর বলতে থাকে, "ছাড় আমাকে, একে তো চুরি করতে এসেছিস, আবার আমাকে ছোঁয়ার চেষ্টা করছিস। দাঁড়া, তোকে আজ মেরেই ফেলবো।" এই বলে বই দিয়ে মারতেই থাকে। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। আমি যেন কিছু করার শক্তি পাচ্ছি না। কি করব বা কি করা উচিত সেটা ভেবে পাচ্ছি না। এমনিতে মনে হয় মেয়েটার কথায় জাদু আছে। যতবার ওর কথা শুনি ততবারই আমি হারিয়ে যাই কোন অজানায়। ঠিক বুঝে উঠতে পারি না। আমাদের বিয়ে হয়েছে মাত্র ৩ সপ্তাহ। এর মধ্যে মেয়েটি আমার পছন্দ অপছন্দ সব কিছু জেনে নিয়েছে। আমি কি খেতে ভালোবাসি, কি পড়তে ভালোবাসি, আমার পছন্দ হবি কি, ইত্যাদি ইত্যাদি। অন্ধকারের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে দেখছি আর এসব ভাবছি। কিন্তু মেয়েটা আমাকে অনর্গল বই দিয়ে মেরেই যাচ্ছে। তবে এতটুকু মুখে টু শব্দ করছে না। এমন পরিস্থিতিতে চোর ভেবে সকলেই চিৎকার দেয় চোর চোর বলে। কিন্তু এই মেয়েটা কোনো শব্দই করছে না। না, এভাবে চলতে দেওয়া যাবে না। আমাকে কিছু করতে হবে। কি করব? কথা বলবো নাকি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বলবো আমি আরিফ? না, এটা আমি কি ভাবছি? ওকে আমি স্ত্রী রূপে এখনো গ্রহণ করতে পারিনি, তাহলে কোন অধিকার ওকে জড়িয়ে ধরবো? তখনই মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। এতগুলো বইয়ের বাড়ি খেয়ে এত সহজে ওকে ছেড়ে দেব? না 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 না। দেখো আমি কি করি। আমি হঠাৎ ঢলে পড়ে যাই। তৎক্ষণাৎ আরফিন মার থামিয়ে দাঁড়িয়ে গেল। সে বলে, যা বাবা, বইয়ের বাড়ি খেয়ে মরে গেল নাকি? মেয়েটা খুব সাহসী। আমার নাকে হাত দিয়ে দেখলো নিঃশ্বাস পড়ছে কিনা। দেখলো না, এখনো জীবিত আছে। ঠিক তখনই মা মা বলে ডাকতে লাগলো। আমি ক্লিনিক থেকে ফিরেছি, মা বাবা আমাকে দেখেছে। এখন আফরিনের ডাক শুনে নিচ থেকে উপরে উঠে আসলেন, হাতে একটা টর্চ লাইট জ্বালিয়ে, কারণ এখনো কারেন্ট আসেনি। আমি সব শুনে যাচ্ছি। প্রথমে বাবা বলে, কি হয়েছে বোমা, এভাবে ডাকছো কেন? মা বলে, পুরো ঘর অন্ধকার হয়ে আছে, একটা মোমবাতি জ্বালাওনি কেন? দুজনেই দেখছি অন্ধকারে বসে আছে, সেই কখন কারেন্ট চলে গেছে। মায়ের কথাগুলো শুনে আফরিন একটু অবাকই হলো। দুজন বলতে কাকে বোঝাচ্ছে মা? তাহলে কি আরিফ ফিরে এসেছে? ফিরে আসলে সে কোথায়? এতক্ষণ আমি কাকে চোর ভেবে মারলাম? এটা যদি সত্যিই চোর হতো তাহলে পালিয়ে যেত। এতক্ষণ এটা মাথায় আসলো না কেন? হে আল্লাহ, কি বড় ভুল করে ফেললাম। আমার মা বলে, বৌমা তুমি কোথায়? আফরিন কাপা কাপা গলায় বলে, মা আমি বারান্দায় আছি, রুমের ভেতরে চোর ঢুকেছে মা। এ কথা শুনে আমার মা বাবা দুজনেই থমকে দাঁড়ায়। ঘরে চোর ঢুকেছে মানে? কি করে? আমরা তো সদর দরজার সামনে বসেছিলাম। আর কখনো তো শুনিনি সন্ধ্যার মুখে চোর ঢুকে। চোর আসে রাতের অন্ধকারে। বাবা সাহস করে বলে, বোমা আরিফ কোথায়? আফরিন বলে, বাবা উনি তো এখনো আসেননি। মা বলে, না বৌমা, আরিফ এসেছে প্রায় আধা ঘন্টা হবে। আচ্ছা এসব ছাড়ো, চোর কোথায়? আফরিন বলে, এই তো মা, আমি মারার ফলে অজ্ঞান হয়ে গেছে। এই কথা শুনে বাবা মা দুজন বারান্দায় যায়। তারপর আমার মুখের উপর লাইটের আলো ফেলতেই মা বাবা দুজন ভয় পেয়ে যায়। আতঙ্কে ওনাদের দুজনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আমাকে দেখে আফরিন মেঝেতে লুটিয়ে বসে পড়ে। মনে মনে যেটা একটু আগে আশঙ্কা করেছিল সেটাই হলো। আমার মা চিৎকার করে কেঁদে ওঠে। তারপর আমার উপর ঝাঁপিয়ে পড়ে। এমনভাবে কান্না করছে মনে হচ্ছে আমি যেন মরে গেছি। বাবা নিজেকে স্বাভাবিক করে বলে, আরে কাঁদছো কেন? ও তো শুধু অজ্ঞান হয়ে গেছে, খাটের উপর নিয়ে চলো। ততক্ষণে আফরিন চিৎকার দিয়ে কেঁদে উঠল। সে কাঁদছে ভয়ে, নিজের অজান্তে কত বড় একটা অন্যায় করে ফেলেছে। ইস, এমন ভুল কেউ করে? তারপর তিনজন ধরাধরি করে আমাকে খাটের উপর নিয়ে শোয়ায়। আমি মনে মনে ভাবছি, মনে হয় একটু বেশিই করে ফেলেছি। এখন শুধু ডাক্তার না ডাকলেই হলো। মা আর আফরিনের কান্না পুরো বাড়ি গমগম করছে। বাবা আফরিনকে বলে, আহা বৌমা, কাঁদছো কেন? তুমি একটা কথা বলো তো, ওকে কি দিয়ে মেরেছিলে? আফরিন কান্না করতে করতে বলে, বাবা আমি তো হাতে থাকা বইটা দিয়ে মেরেছি। বই দিয়ে মারলে কেউ যে অজ্ঞান হয়ে যায় এই প্রথম দেখলাম বাবা। আমি জেনে শুনে কিছু করিনি। বাবা মা আমাকে ক্ষমা করে দেন। এমনটা হবে আমি বুঝতে পারিনি। আমার মা কথাগুলো শুনে একটু শান্ত হলেন। তিনিও ভাবতে লাগলেন, বই দিয়ে মারলে কেউ অজ্ঞান কি করে হয়? বাবা বলে, তাহলে চিন্তার কোনো কারণ নেই, বোমা ঠিক সামলিয়ে নিতে পারবে। জানি না বাবা কি বুঝে এ কথা বলল। আফরিন চোখ তুলে তাকায় বাবার দিকে। তারপর আমতা আমতা করে বলে, আমি আমি কি করে পারবো বাবা? বাবা বলে, আরে বোমা, একটু পানি ছিটিয়ে দাও, নয়তোবা লেবুর রস মুখে দাও, তাহলে দেখবে কাজ হয়ে যাবে। আফরিন বলে, সত্যি বলছেন বাবা? বাবা বলে, হ্যাঁ সত্যি বলছি। আমি আর তোমার শাশুড়ি তাহলে যাই। আফরিন বলে, কিন্তু বাবা আপনারা কেন যাবেন? আপনারা থাকুন, আমার খুব ভয় করছে। মা বলে, বোমা ছোট মানুষ, সে কি থেকে কি করবে, আমি না হয় দেখছি। বাবা বলে, তুমি কোনো চিন্তা করো না, বোমা ঠিক সামলে নেবে সব। এইদিকে আমি মনে মনে ভাবছি, বাবা হয়তো বুঝে গেছে, তা না হলে এমন করে কেন বলছে। বাবা এক প্রকার মাকে জোর করে বের করে নিয়ে গেল রুম থেকে। রুম থেকে বেরিয়ে গিয়ে মা বলে,
কি করছো তুমি? ছেলেটা জ্ঞান হারিয়েছে, এখন ওকে সুস্থ করা প্রয়োজন। বাবা বলে, আহা কেন বুঝতে চাইছো না? সামান্য জ্ঞানই তো হারিয়েছে। ওদের এখন নতুন বিয়ে হয়েছে, সব কিছুতে ওদেরকে একা ছেড়ে দেওয়াই উচিত। তাহলে তো একে অপরের কাছে আসতে পারবে। তাই তো তোমাকে নিয়ে আসলাম। মা বলে কিন্তু, বাবা বলে কোনো কিন্তু নয়, চলো রুমে। এই বলে চলে গেল। আফরিন বসে বসে কান্না করছে। বাবার কথা মতো পানি ছিটালো, কিন্তু কাজ হলো না। সত্যি বলতে আমার প্রচণ্ড হাসি পাচ্ছে। আফরিন আমার হাত ধরে কান্না করতে করতে বলে, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি তুমি আমার পিছনে দাঁড়িয়েছিলে। বিশ্বাস করো, আমি নিজের ইচ্ছে কিছু করিনি। তুমি সুস্থ হয়ে যাও প্লিজ। তোমার কিছু হলে আমার কি হবে? আমি কোথায় যাব? আমি যে তোমাকে বড্ড ভালো। আমি ওর কথা শেষ করতে দিলাম না, তার আগেই ওর হাত শক্ত করে ধরে ফেলি। মেয়েটার কান্না দেখে অন্যরকম একটা কষ্ট অনুভব হচ্ছিল, তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না। আবেগের বশবর্তী হয়ে ওর হাতটা শক্ত করে ধরে ফেলি। আমি হাত ধরাতে আফরিন চোখের পানি মুছে বলে, তোমার জ্ঞান ফিরেছে? তুমি ঠিক আছো? আমি বললাম, কেন বলো তো? তুমি কি ভেবেছিলে আমি মরে যাব, নাকি আমি মরে গেলে তুমি মুক্তি পাবে? আফরিন কান্নাজড়িত গলায় বলে, তুমি মরবে কেন? মরলে তোমার শত্রু মরবে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমার হায়াতটুকু পর্যন্ত তোমাকে দিক। এই বলে মাথা নিচু করে নেয়। তারপর আমতা আমতা করে আবার বলে, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তুমি ছিলে। অজান্তে তোমার গায়ে হাত তুলে ফেলেছি। তার জন্য তুমি অজ্ঞান হয়ে গেলে। তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আমি বললাম, একটা কথা বলি, রাগ করবে না তো? আফরিন বলে, কি কথা বলো? আমি বললাম, আসলে আমার কিছু হয়নি। আমি তো চোখ বন্ধ করে দেখছিলাম তোমরা কি করো। তুমি আর মা যেভাবে কান্না জুড়ে দিলে, মনে হচ্ছে আমি মরে গেছি। তখন আমার বড্ড হাসি পাচ্ছিল। কেমন করে যে হাসি চেপে রেখেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা তোমরা কি বলো তো, সামান্য বইয়ের বাড়িতে কি কেউ অজ্ঞান হয়? এই বলে আমি হো হো করে হেসে উঠলাম। আমার কথা শুনে আফরিন সত্যিই খুব রেগে গেল। চোখ লাল লাল করে আমার দিকে তাকিয়ে আছে। আমি হাসি থামিয়ে বললাম, এই তুমি কিন্তু বলেছিলে রাগ করবে না। আমি তো একটু মজা করেছিলাম, ব্যাস। আফরিন রাগে গজগজ করতে বলে, এটাকে মজা বলে? মা কতটা টেনশনে চলে এসেছিল তুমি জানো? যদি ওনার কিছু হয়ে যেত। আর আমি তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি বললাম, কি ভেবেছিলে মরে গেছি? এই কথা শুনে আফরিন বলে, তোমার মৃত্যুর আগে যেন আমার মরণ হয়। তবে তুমি কাজটা ভালো করনি। আমি খুব কষ্ট পেয়েছি। তোমার সাথে আর কথা বলবো না। এই বলে উঠে জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বুঝতে পারলাম মেয়েটা বেজায় রাগ করেছে। সত্যি আমি মজা করতে গিয়ে একটু বেশিই করে ফেলেছি। এভাবে বিছানায় শুয়ে থেকে লাভ হবে না। কাছে গিয়ে বরং রাগ ভাঙাই। আমি উঠে ওর কাছে গিয়ে দাঁড়ালাম। তারপর বললাম, সরি, ভুল হয়ে গেছে, এমনটা আর কখনো করব না। কিন্তু না, সে কথাই বলছে না। বরঞ্চ বাহিরের দিকে এমনভাবে তাকিয়ে আছে, মনে হচ্ছে কাউকে দেখছে। আমি বললাম, আচ্ছা একটা কথা বলো তো, বাইরের দিকে এমন করে কি দেখছো? অন্ধকারে আমি তো কিছুই দেখতে পারছি না। তুমি যেভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে আছে, তোমার জন্য অপেক্ষা করছে। তাকে ইশারাতে কিছু বলছো। আমার এই কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল আফরিন। আমার দিকে রাগিত দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে, একটা কথা কান খুলে শুনে রাখুন, না আমার কোনো বয়ফ্রেন্ড ছিল, না আছে। ওর কথা শুনে মনে মনে একটু হাসলাম। আমি তো চাইছিলাম যেভাবে হোক তুমি আমার সাথে কথা বলো। কথা না বললে রাগ কি করে ভাঙাবো? আমি বললাম, রাগ করলে বুঝি তুমি মানুষকে তুমি থেকে আপনি বলো? দেখো, আমার বেলায় কিন্তু সেটা চলবে না। আমাকে প্রথম থেকে তুমি বলে এসেছো, এখনও তুমি বলতে হবে। আর ওভাবে বাইরে তাকিয়ে থেকো না। আমার কথা শুনেও মেয়েটা একটুও কথা বলছিল না। এবার আমি একটু অভিমানের সুরেই বললাম, জ্ঞান না হারিয়ে মরে যাওয়াই উচিত ছিল, তাহলে আর কেউ রাগ করে থাকতো না। এই কথা শোনার সাথে সাথে আফরিন আমার উপর ঝাঁপিয়ে পড়ে। ঝাঁপিয়ে পড়ে বলতে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। ও আমাকে জড়িয়ে ধরার সাথে সাথে আমি দুই হাত দুই দিকে মেলে ধরলাম। মনে মনে ভাবছি, এটা কি হলো? আমি তো মজা করে বলেছি শুধু, কিন্তু মেয়েটা যে আমাকে জড়িয়ে ধরবে আমি বুঝতেই পারিনি। সত্যি মেয়েটা খুব ভয় পেয়েছিল আমাকে নিয়ে। আমি বললাম, এই কি করছো? এভাবে কান্না করছো কেন? আরে বাবা, আমি তো মজা করছিলাম শুধু তোমার সাথে। এতেই এই অবস্থা? দেখো, শান্ত হয়ে যাও। আফরিন আমাকে জড়িয়ে থেকেই বলে, কেন বারবার মরণের কথা বলো? তোমার কিছু হলে আমার কি হবে? আমি যে তোমাকে খুব। এই বলে চুপ হয়ে গেল। আমি বললাম, কি বলো? তুমি আমাকে খুব কি? আফরিন চোখ খুলে যখন দেখলো সে আমার বুকে, তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিয়ে বলে, কিছু না, সরি, আসলে আমি বুঝতে পারিনি কখন যে তোমার এত কাছে চলে গেছি। প্লিজ তুমি কিছু মনে করো না। তারপর হাত জোর করে বলে, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমার অন্যায় হয়ে গেছে। একে তো আমি তোমার গায়ে হাত তুলেছি না জেনে, এখন আবার তোমার কাছে চলে এসেছি। বারবার কেন যে ভুলে যাই নিজের স্থানটা, বুঝতে পারি না। তবে তোমার কাছে একটা অনুরোধ, আজ যে দুষ্টুমিটা তুমি করেছো আর কখনো করবে না, এটাই আমার অনুরোধ। ফ্রেশ হয়ে আসো, খাবে। এই বলে মেয়েটা এক প্রকার পালিয়ে গেল। আমি দাঁড়িয়ে ওর চলে যাওয়া দেখছি আর হাসছি।
মনে মনে বললাম, তুমি না বলতে চাইলেও আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। তুমি যে আমাকে ভালোবেসে ফেলেছো সেটা তোমার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি যে তোমাকে আপন করতে পারবো না। আমার মন প্রাণ সবটা জুড়ে যে মনতাহা আছে। তবে তোমাকে আমি কষ্টে রাখতে চাই না। তাই মাঝে মাঝে একটু দুষ্টুমি করি, যাতে তুমি একটু হাসি খুশি থাকো। কিন্তু আজ হয়তো একটু দুষ্টুমি করতে গিয়ে খুব বাড়াবাড়ি করে ফেলেছি, যার ফলে তোমার চোখে পানি দেখতে হলো। যাই হোক, এখন ফ্রেশ হয়ে খেয়ে আসি, পরে দেখা যাবে কি করা যায়। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি বাবা মা খাবার টেবিলে আগেই বসে আছে। আফরিন সবকিছু পরিবেশন করছে। আমাকে দেখতে পেয়ে মা বলে, খোকা তোর কি হয়েছিল বাবা, তুই এখন ঠিক আছিস? আমি মুচকি হেসে বললাম, তেমন কিছু না মা, আমি ঠিক আছি। মা বলে, সারাদিন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকিস, নিজের প্রতি একটুও খেয়াল রাখিস না। তাই তো আজ এমনটা হলো। আজ থেকে নিজের খেয়াল রাখবি, তোর কোনো কথা আমি শুনবো না। তারপর আফরিনকে উদ্দেশ্য করে বলে, বোমা খাবারের পর ওকে এক গ্লাস দুধ আর সিদ্ধ ডিম দেবে, প্রতিদিন রাতে মনে থাকে যেন। আফরিন এক নজর আমার দিকে তাকিয়ে নিয়ে বলে, ঠিক আছে মা। মায়ের আচরণ দেখে সত্যি আমি অবাক। মা তো সত্যি সত্যি মনে করে নিয়েছে আমি অসুস্থ। আমি যে মজা করেছি সেটা শুধু আফরিন জানে, তাহলে বাবা মা কিছুই বুঝতে পারেনি। যাক, লজ্জা থেকে তো বাঁচলাম। তার মানে বাবা মাকে নিয়ে চলে গেছে আমাদের দুজনকে একা ছেড়ে দেওয়ার জন্য। বাবার দিকে তাকিয়ে মুচকি হেসে খেতে শুরু করলাম। খাওয়া শেষ করে রুমে চলে এলাম। কিছুক্ষণ পর আফরিন এক গ্লাস দুধ আর ডিম সেদ্ধ নিয়ে আসে। তারপর আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই নাও, এগুলো খেয়ে নাও। আমি বললাম, আরে আমার যে কিছু হয়নি তুমি তো জানো, তাহলে মায়ের কথা মতো আবার এগুলো কেন নিয়ে আসলে? আমি খেতে পারবো না, আমার ভালো লাগে না। আফরিন বলে, না বললে তো চলবে না, তা না হলে মাকে সব বলে দেব। আমি বললাম, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আফরিন বলে, যেটা বলতে চাই সেটার অধিকার হয়তো আমার নেই, তারপরও বলছি, যেমন কর্ম তেমন ফল। মানুষকে কষ্ট দিলে সেই কষ্টের ফল তো পেতেই হবে, তাই না? আমি ভুরু কুঁচকে বললাম, আমার জানা মতে আমি তো কাউকে কষ্ট দেইনি, জাস্ট একটু দুষ্টুমি করলাম। আফরিন বলে, এটাকে দুষ্টুমি বলে না। এভাবে কেউ দুষ্টুমি করেও না। যে দুষ্টুমিতে মানুষের মনে আঘাত আসে বা কষ্ট পায়। তাই বলছি, কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে নাও। বুঝতে পারলাম আমার কথা চলবে না, তাই চুপচাপ খেয়ে নিলাম। তবে জানি না কতদিন পর্যন্ত খেতে হবে। আমাকে খেতে দেখে আফরিন মুসকি মুসকি হাসছে। আমি খাওয়া শেষ করে একটু বারান্দায় গিয়ে বসলাম। বাহিরের প্রকৃতি দেখছি, আকাশে রূপালি চাঁদ, তার সাথে ঝিকিমিকি করছে তারা। অন্ধকারের আড়াল থেকে ঝোনাকি পোকাগুলো জ্বলে জ্বলে আলো দিচ্ছে। অদ্ভুত সুন্দর লাগছে বাইরের প্রকৃতিটা। মনে মুগ্ধ হয়ে শুধু দেখতে মন চাইছে। আমার পিছনে এসে আফরিন দাঁড়িয়ে আছে, সেদিকে আমার কোনো খেয়াল নেই। আফরিন বলে, বাহিরের দৃশ্যটা খুব সুন্দর, তাই না? আমি এক ঝলক পিছন ফিরে তাকিয়ে বললাম, হ্যাঁ। আফরিন বলে, কিছু মনে না করলে একটা কথা বলি? আমি বললাম, হ্যাঁ বলো। আফরিন বলে, পরিবেশটা যখন এতই সুন্দর, তাহলে চলো না ছাদে গিয়ে একটু উপভোগ করে আসি, যদি তোমার আপত্তি না থাকে। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বললাম, ঠিক আছে চলো। আমার সম্মতি পেয়ে আফরিন খুব খুশি হয়। সে আমার আগে আগে যেতে থাকে। ছাদে বসার জন্য ব্যবস্থা করাই আছে আগে থেকে, কারণ মা বাবা জানে আমি মাঝে মাঝে ছাদে আসি, সেজন্য এই ব্যবস্থা। আমি আর আফরিন দুজন দুই পাশে চেয়ারে বসলাম। হালকা হালকা বাতাস বয়ে যাচ্ছে, তার ছোঁয়াতে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। দুজনে চুপচাপ বসে আছি, চারপাশের দৃশ্য দেখছি। আর একে অপরকে একটু পরপর দেখছি। আমি আফরিনকে উদ্দেশ্য করে বললাম, তুমি কি এখনও রেগে আছো? দেখো, রেগে থেকে কোনো লাভ নেই, আমি জাস্ট একটু মজা করেছিলাম। তোমরা যে এতটা সিরিয়াসলি নিয়ে নেবে বুঝতেই পারিনি। হঠাৎ আমার পুষির কথা মনে হলো। ক্লিনিক থেকে আসার পর থেকে ওকে একবারও চোখে দেখিনি। পুষির কথা জিজ্ঞেস করতে যাব, তার আগে আফরিন বলে, রাগ অভিমান করার মতো কোনো মন মানসিকতা নেই আমার। আর অভিমান করার জন্য কেউ থাকতে হয়। আমার তো কেউ নেই, আমি কার উপর অভিমান করব? এই বাড়িতে আমার পরিচয় শুধু একজন আশ্রিতা। বিয়ে করে এসেছি বটে, তবে সেটা নামের। তাই এক কথাই বলে দিচ্ছি, রাগ অভিমান করার কোনো প্রশ্নই আসে না। আমি বুঝতে পারলাম মেয়েটা অভিমান থেকে কথাগুলো বলছে, কিন্তু তার কথার উত্তর দেওয়ার মতো কোনো কিছুই আমার জানা নেই। তাই আমি কথা ঘুরিয়ে বললাম, আচ্ছা, বাসায় আসার পর থেকে পুষিকে দেখিনি, সে কোথায়? আফরিন বলে, সে তো ঘরেই আছে, তুমি হয়তো খেয়াল করনি। সন্ধ্যার সময় এক বাটি দুধ খেয়ে সোফার উপর আরামসে ঘুমোচ্ছে। সারাদিন তো আমার সাথেই থাকে। আমি বললাম, ও আচ্ছা। আজকাল জানি না ওর কি হয়েছে, আমার কাছে তেমন আসেই না। আগে তো ক্লিনিক থেকে আসার সাথে সাথে ছুটে এসে কোলে ঝাঁপিয়ে পড়তো, এখন জানি না কি হয়েছে। আফরিন বলে, ওরা হচ্ছে অবুঝ প্রাণী, ভালোবাসা বেশি যেখানে পায় সেখানেই ছুটে যায়। তুমি সারাদিন ক্লিনিকে থাকো, ওকে তেমন সময় দিতে পারো না। এখন তো সারাদিন আমার সাথেই থাকে, তাই আমাকে ভালোবাসতে শুরু করেছে। আমি বুঝতে পারলাম আফরিনের কথা, ও কি বোঝাতে চাচ্ছে। ভালোবাসা, ভালোবাসা কী জিনিস আমার থেকে ও বেশি জানবে? ভালোবেসে যে আমি শূন্য হয়ে গেছি, কাউকে ভালোবাসার মতো মন মানসিকতা আমার নেই। আমার সবটা ভালোবাসা দিয়ে যে আমি মনতাহাকে ভালোবেসেছি, কিন্তু তার বিনিময়ে পেলাম সারা জীবনের জন্য শূন্যতা, অবহেলা, হারানোর কষ্ট, বেদনা, যেটা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে।
হয়তো সবার সাথে হেসে কথা বলি বলে আমার মনের কষ্ট কেউ বুঝতে পারে না, আমার দুঃখটা কেউ অনুভব করতে পারে না। আমাকে চুপ দেখে আফরিন বলে, এভাবে আনমনা হয়ে না ভেবে একটা কাজ করলে ভালো হয় না? আমি বললাম, কি বলো? আফরিন বলে, কাল গিয়ে মোন্তাহার কবরে জিয়ারত করলে ভালো হয়, তাহলে তুমি একটু শান্তি পাবে। আফরিনের মুখে এই কথা শুনে ভাবছি, মেয়েটা এত সহজে মনের কথা বুঝতে পারে কি করে? আমি যে মোন্তাহাকে নিয়ে ভাবছি, কি আজব। আমি বললাম, তুমি কি করে বুঝলে আমি মোন্তাহাকে নিয়ে ভাবছি? আফরিন বলে, তোমার মুখের গম্ভীরতাই বুঝিয়ে দেয় তুমি মোন্তাহাকে নিয়ে ভাবছো। কারণ তোমার জীবনে মোন্তাহা ছাড়া আর কোনো নারীর অস্তিত্ব যে নেই, তাই বুঝতে সমস্যা হয় না। আমি বললাম, আচ্ছা আমি যে মোন্তাহাকে নিয়ে ভাবি, তোমার খারাপ লাগে না? আফরিন মুচকি হেসে বলে, এখানে খারাপ লাগার কি আছে? যে মেয়েটা মারা গেছে তার জন্য নিশ্চয়ই খারাপ লাগে, তবে হিংসা হয় না। সে খুব ভাগ্যবতী তোমার মতো একজনের ভালোবাসা পেয়ে, কিন্তু তার কপালে ছিল না, তাহলে সে স্বর্গটাকে দুনিয়াতে পেয়ে যেত। আমি বললাম, তুমি এত সহজে সব কিছু মেনে নাও কিভাবে? আফরিন বলে, যেটা নিয়তি সেটা মেনে নেওয়াই ভালো। আমি বললাম, তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে কি খুশি নেই? এই কথা বলে মুখ চেপে ধরলাম, আমি কি বলে ফেললাম? যাকে আমি স্ত্রী রূপে গ্রহণ করিনি, স্বামীর অধিকার দেইনি, তাকে কিনা আমি জিজ্ঞেস করছি আমাকে স্বামী হিসেবে পেয়ে সে খুশি কিনা। আফরিন কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে, সেও মনে মনে ভাবছে এ প্রশ্নের কি উত্তর দেবে সে, তাই চুপ করে আছে। আমিও কথা ঘুরানোর জন্য বললাম, রাত অনেক হয়েছে, যাবে না আরেকটু বসবে? আফরিন বলে, যাব, তবে একটা কথা ছিল। আমি বললাম, কি কথা বলো? আফরিন বলে, বলছিলাম কি কাল আমাকে তোমার সাথে নিয়ে যাবে মোন্তাহার কবর দেখাতে? আমি বললাম, তুমি যাবে? আফরিন বলে, নিয়ে গেলে নিশ্চয়ই যাব। আমি বললাম, ঠিক আছে, কাল বিকেলে রেডি থেকো, আমি ক্লিনিক থেকে এসে তোমাকে নিয়ে যাব। আফরিন বলে, ঠিক আছে। তারপর দুজন উঠে ঘুমোতে চলে গেলাম। আমরা কিন্তু একই সাথে থাকি, তবে মাঝখানে পার্টিশন দেওয়ার জন্য বালিশ থাকে, তাও শুধু নামমাত্র। বালিশের উপর দিয়ে কখনো আমি আফরিনকে জড়িয়ে ধরেছি, আবার আফরিন আমাকে জড়িয়ে ধরেছে। কিন্তু মেয়েটা কি সত্যি কিছু বুঝতে পারে না, নাকি সব জেনে শুনে চুপ করে থাকে? কি জানি বাবু, মাথায় কিছু আসছে না। আজ রাতে কি হবে কে জানে। বিছানায় শুয়ে শুয়ে কথাগুলো ভাবছি, একসময় ঘুমিয়ে পড়লাম। রাতে আর আমাদের মাঝে তেমন কিছু হলো না। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ক্লিনিকে চলে গেলাম। দুপুরে না আসে একদম বিকেল বেলায় চলে এসেছি। হালকা একটু নাস্তা করে আফরিনকে নিয়ে বেরিয়ে পড়লাম মোন্তাহার বাড়ির উদ্দেশ্যে। আমি গাড়ি নিয়ে যেতে চাইলাম, কিন্তু আফরিন বাইনা ধরে রিকশায় যাবে। কেন যে এমন অদ্ভুত আবদার বুঝি না। আকাশটা মেঘলা করছে, চারিদিকে অন্ধকার হয়ে ঘনিয়ে আসছে, যত সম্ভব বৃষ্টি নামবে। 7-5 ভেবে একটা রিকশায় উঠে পড়লাম। রিকশায় উঠে বসতেই বুঝতে পারছি কেন মেয়েটা রিকশায় চড়বে বলে বায়না করেছে। দুজন পাশাপাশি গা ঘেঁষে বসতে পারবে তাই। ওর বুদ্ধি বুঝতে পেরে আমি মুচকি হাসলাম। দুজনে পাশাপাশি বসে আছি, কেউ কোনো কথা বলছি না। একটু সামনে গিয়ে হঠাৎ রিকশাটা একটু ঝাঁকি দিয়ে উঠলো, অমনি আমি আফরিনের গায়ের উপর গিয়ে পড়ি। সাথে সাথে নিজেকে আবার সরিয়ে নিই। আফরিন আমার দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, একটু সংযোগ হয়ে বসো। আমি বললাম, আরে আমি কি ইচ্ছে করে তোমার গায়ে পড়েছি নাকি? হঠাৎ রিকশাটা ঝাঁকিয়ে উঠলো তাই এমনটা হয়েছে। আফরিন বলে, মনে হচ্ছে তো এর আগে কোনোদিন রিকশায় ওঠোনি। আমি বললাম, তুমি কি করে বুঝলে? আফরিন বলে, বসার ধরনেই তো বোঝা যাচ্ছে, তবে একটু ধরে বসো, তা না হলে রিকশার ঝাঁকুনিতে সোজা সামনে গিয়ে ডিগবাজি খেয়ে পড়বে, তখন কিন্তু আমাকে বলতে পারবে না। আমি একটু রাগের সাথেই বললাম, তোমাকে বলবো না তো কাকে বলবো? তুমি তো জোর করে রিকশায় করে নিয়ে আসলে, আমি তো বলেছিলাম গাড়ি নিয়ে আসতে। আফরিন বলে, খোলা আকাশের নিচে রিকশায় চড়ে ঘুরে বেড়ানোর মজাটা তুমি বুঝবে না, যদি কখনো রিকশায় চড়তে তাহলে বুঝতে পারতে। আমি বললাম, এমনভাবে বলছো মনে হয় তুমি প্রতিদিনই রিকশায় চড়েছো। আফরিন বলে, তার বলতে, আমি তো রিকশায় করেই কলেজে যেতাম, আবার ফিরেও আসতাম রিকশায় করে। এভাবে আমরা দুজন কথা বলে যাচ্ছি, আর রিকশার ঝাঁকুনিতে একে অপরের সাথে হালকা ধাক্কা খেয়ে যাচ্ছি। হঠাৎ আসমানে বিজলি চমকে উঠল, সাথে দূরে কোথাও বাজ পড়ার শব্দ শোনা গেল। এদিকে আফরিন ভয়ে আমার হাত খামছে ধরেছে। রিকশাওয়ালাকে বলছে, ভাইয়া দয়া করে হুকটা তুলে দিন। বুঝতে পারলাম মেয়েটা সাংঘাতিক ভয় পাচ্ছে। আমিও রিকশাওয়ালাকে বললাম, ভাইয়া আপনি হুকটা তুলে দিন। আমাদের দুজনের পীড়াপিড়িতে রিকশাওয়ালা হুক তুলে দিল। হুক তুলে দেওয়ার সাথে সাথেই মুষলধারায় বৃষ্টি শুরু হলো, তার সাথে ঝোড়ো বাতাস। আফরিন রিকশাওয়ালাকে বলে, ভাইয়া আপনি বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বেন, তার চেয়ে বরং রিকশাটা একপাশে দাঁড় করিয়ে আপনি একটু দোকানের ছাউনিতে গিয়ে দাঁড়ান। বৃষ্টি বন্ধ হলে না হয় যাবেন, ভাড়া নিয়ে ভাববেন না, দরকার হলে আমি আপনাকে ডাবল ভাড়া দেব। আফরিনের কথা মতো লোকটা রিকশা থামিয়ে একটা দোকানের নিচে গিয়ে দাঁড়ায়। এদিকে আমি আর আফরিন রিকশার ভেতরে। মেয়েটা আমার হাত শক্ত করে ধরে আছে, সে যে ভীষণ ভয় পাচ্ছে আমি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি ওকে আশ্বাস দিয়ে বললাম, তুমি কি ভয় পাচ্ছ? দেখো ভয় পাওয়ার কিছু নেই, আমি তো আছি তাই না? আফরিন কাঁপা কাঁপা গলায় বলে, এখনই বৃষ্টি শুরু হতে হলো, বিজলি চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, ঝড়ো বাতাসও বইছে, আমার খুব ভয় করছে। আমি কিছু বলতে যাব, তার আগেই খুব কাছে বজ্রপাত হলো। তার শব্দে আফরিন চিৎকার দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। ওকে কি বলবো, খানিকের জন্য আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। মেয়েটা আমাকে আষ্টে পিষ্টে শক্ত করে জড়িয়ে ধরে। আমার বুকে মুখ গুজে ভয়ে কাঁপছে।
আমার পিঠের শার্ট খামচে ধরেছে। ওর মুখের গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে। ওর ছোঁয়াতে যতটা না ব্যাকুল হচ্ছি, তার চেয়ে বেশি অধৈর্য হয়ে পড়ছে ওর মুখের গরম নিঃশ্বাসে। শরীরে একটা কাঁপন সৃষ্টি করেছে। অজান্তে আমি ওকে জড়িয়ে ধরে ফেলি। দুজন দুজনকে জড়িয়ে ধরেছি শক্ত করে। আমি থাকতে না পেরে আফরিনের ঠোঁটে আলতো করে কিস করি। এরপর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশে একাকার হয়ে যায়। এভাবে কতক্ষণ ছিলাম দুজন নিজেও জানি না। হঠাৎ আফরিন সম্বিত ফিরে পেয়ে যা করলো তা দেখে আমার মাথা হেট হয়ে যায়। আমি ভাবতে পারিনি ও এমন করবে। সে আমার সাথে যা করলো তার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না। এরপর যা হলো, আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পের বাকি অংশ পেয়ে যাবেন আগামী পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।